রাম মন্দিরের কেলেঙ্কারি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি কি সংকটের মুখে? দ্য প্রিন্টে লিখেছেন রাজ্যসভা সদস্য এবং বরিষ্ঠ সাংবাদিক সাগরিকা ঘোষ। আর ভাষ্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। রাম মন্দিরের কেলেঙ্কারি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি কি সংকটের মুখে? এটাই আজকে প্রতিবেদনের বিষয়। 4 দশক ধরে রাম জন্মভূমি মুভমেন্ট অথবা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কর্মসূচি ছিল বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি জোটের সবচেয়ে বড় রাজনৈতিক তাস। একটা উগ্র রাজনৈতিক প্রচারণার পাশাপাশি চতুরতার সঙ্গে এটাকে একটা সভ্যতা বিনির্মাণ মিশন হিসাবে জাহির করা হয়েছিল। বলা হয়েছিল এটা হিন্দুত্ববাদী পরিচয় পুনরুদ্ধার এবং মধ্যযুগীয় মুসলিম আক্রমণের ঐতিহাসিক ভুল, কোট আনকোট ঐতিহাসিক ভুল সংশোধনের একটা গণ আন্দোলন। বাস্তবে এটা পরিণত হয়েছিল স্বাধীন ভারতের সবচেয়ে বড় ধর্মীয় রাজনৈতিক মেরুকরণের হাতিয়ারে। কয়েক দশক ধরে সুপরিকল্পিতভাবে হিন্দুদের ক্ষোভ উস্কে দেওয়া হয়েছে, ধর্মীয় পরিচয়কে অস্ত্র বানিয়ে রূপ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়, ধর্ম নিরপেক্ষতাকে দেখানো হয়েছে প্রধান শত্রু হিসাবে, মুসলিমদের বারবার খলনায়ক বা অপর হিসাবে চিত্রায়িত করা হয়েছে। আর এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য ছিল হিন্দু ভোট ব্যাংক এক করা এবং বিজেপিকে দিল্লির ক্ষমতায় বসানো। সাংবাদিক সাগরিকা ঘোষ লিখেছেন, একজন তরুণ সাংবাদিক হিসাবে 80-র দশকের শেষ ভাগ এবং 90-এর দশকের শুরুর দিকের সেই হিন্দুত্ববাদী আন্দোলনের রিপোর্টিং করার কথা আমার স্পষ্ট মনে আছে। তিনি লিখেছেন, উত্তর ভারত জুড়ে তখন প্রতিধ্বনিত হচ্ছিল একের পর এক বজ্রকণ্ঠের স্লোগান, রাম কি সৌগন্ধ খাতে হ্যায়, হাম মন্দির ওহি বানায়েঙ্গে। অর্থাৎ রামের কসম খেয়ে বলছি, মন্দির আমরা ওখানেই বানাবো। जो हिंदू हित की बात करेगा वही देश में राज करेगा। অর্থাৎ যে হিন্দুর স্বার্থের কথা বলবে সেই দেশ শাসন করবে। ভগবান রাম তখন আর কেবল আরাধনার দেবতা রইলেন না, তিনি হয়ে উঠলেন ছদ্ম ধর্ম নিরপেক্ষতা এবং পশ্চিমী ভাবধারার এলিটদের বিরুদ্ধে একটা আগ্রাসী হিন্দু জাগরণের কেন্দ্রীয় রাজনৈতিক প্রতীক। সাংবাদিক সাগরিকা ঘোষ লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী লেখার সময় আমি এই রূপান্তরের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। 1980 সালে যখন বিজেপি গঠিত হয় তখন বাজপেয়ী ঘোষণা করেছিলেন যে পার্টির মূল আদর্শ হবে গান্ধীবাদী সমাজতন্ত্র, কিন্তু ভোটের রাজনীতিতে তা সম্পূর্ণ ব্যর্থ হয়। 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র 2টো আসনে জেতার পর বাজপেয়ী সরে দাঁড়ান এবং দলের হাল ধরেন লালকৃষ্ণ আদবানি। বিজেপি দলের ভাগ্য বদলাতে মরিয়া আদবানি তখন অযোধ্যা ইস্যুটাকে বেছে নেন, যা এতদিন বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি স্থানীয় পর্যায়ে উস্কে দিচ্ছিল। এরপর যা ঘটল তা ভারতের রাজনীতিকে চিরতরে বদলে দিল। ভারতীয় জনজীবনে আবির্ভাব ঘটল এক নতুন জিনিসের, রামরথ। ধর্মীয় প্রতীকে সাজানো হলেও যার ভেতরে ছিল পুরোদস্তুর রাজনৈতিক বার্তা। মেলা, যাত্রা, ধর্মীয় সমাবেশ আর শোভাযাত্রার মাধ্যমে রাম জন্মভূমি মুভমেন্ট একটা দেশব্যাপী রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। আর এই আন্দোলনের মূল প্রতীক হয়ে ওঠে রথযাত্রা। 1989 সালে বিজেপির পালমপুর প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে রাম মন্দির নির্মাণকে দলের মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। সেই মুহূর্ত থেকেই অযোধ্যার রাস্তা হয়ে ওঠে দিল্লির ক্ষমতায় যাওয়ার রাস্তা। বাজপেয়ীর সংযত গান্ধীবাদী সমাজতন্ত্র থেকে সরে এসে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে উগ্র রাম জন্মভূমি আন্দোলনের দিকে বিজেপির এই বাঁকবদল দলটাকে প্রান্তিক পর্যায় থেকে ভারতের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করে। এই ইতিহাসটুকু জানা থাকলেই কিন্তু বোঝা যাবে যে সম্প্রতি রাম মন্দির ট্রাস্টকে ঘিরে ওঠা চুরি, আত্মসাৎ এবং তহবিলের অপব্যবহারের অভিযোগগুলো কেন এত বেশি তাৎপর্যপূর্ণ।
এই অভিযোগগুলো আসলে একটা রাজনৈতিক ভূমিকম্প। এগুলো বিজেপির রাজনৈতিক পরিচয়ের সেই আদর্শিক ভিত্তির ওপরই আঘাত এনেছে যার ওপর দাঁড়িয়ে তারা আজ ক্ষমতায়। কারণ রাম মন্দির ছিল আরএসএস এবং বিজেপির নৈতিক কম্পাস এবং নির্বাচনী চালিকা শক্তি। তাই এই দুর্নীতির অভিযোগ রাম মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা পুরো রাজনৈতিক প্রকল্পের বিশ্বাসযোগ্যতাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। এটা কেবল একটা ধাক্কা নয়, বরং পুরো ইমারতটাকে ধসিয়ে দেওয়ার মতো একটা বড় আঘাত। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি কোনোভাবেই এই বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে পারে না। প্রতিটা গুরুত্বপূর্ণ ধাপে দলটা সচেতনভাবে রাম মন্দিরকে তাদের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু বানিয়েছে। 1990 সালের রথযাত্রায় আদবানির পাশে হেঁটেছিলেন বাজপেয়ীর জ্যেষ্ঠ নেতারা। গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে মোদি ছিলেন তখন এই রথযাত্রার অন্যতম প্রধান সংগঠক, যার সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী পরবর্তী সময়ে তিনি নিজেই হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী 2020 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4 বছর পর 2024 সালের সাধারণ নির্বাচনের ঠিক কয়েক মাস আগে তিনিই প্রধান পৃষ্ঠপোষক হিসাবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যে কোনো সাংবিধানিক গণতন্ত্রে সরকারের একজন নির্বাচিত প্রধানের কোনো উপাসনালয়ের ধর্মীয় আচার অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়া এক নজিরবিহীন ঘটনা। কিন্তু তখন 2024-এ এই ঘটনা ঘটে লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে। সেই অনুষ্ঠানটা কেবল ধর্মীয় আচার ছিল না, তা ছিল একটা রাজনৈতিক প্রদর্শনী। নরেন্দ্র মোদীর বিজেপি ধর্ম এবং রাজনীতির মধ্যেকার দূরত্বের সব মুখোশ সেদিন ছুঁড়ে ফেলেছিল। রাম মন্দির আর নরেন্দ্র মোদীর ব্যক্তিকেন্দ্রিক প্রচার দুটো যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল সেদিন। এই যোগসূত্র কেবল প্রতীকী ছিল না। রাম মন্দির ট্রাস্টের সদস্যদের মধ্যে রয়েছেন আরএসএস এবং ভিএইচপির দীর্ঘদিনের কর্মকর্তা, হিন্দুত্ববাদী আন্দোলনের নেতারা এবং উত্তরপ্রদেশ সরকারের জ্যেষ্ঠ আমলারা। এমনকি নরেন্দ্র মোদীর সাবেক প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র নিজেই এই মন্দির নির্মাণ কাজ তদারকি করেছেন। মন্দির নির্মাণকে নরেন্দ্র মোদী যদি সভ্যতার ঐতিহাসিক ন্যায় বিচার হিসাবে বর্ণনা করে থাকেন, তবে বর্তমান দুর্নীতির অভিযোগগুলো বিজেপির জন্য একটা বড় নৈতিক এবং অস্তিত্বের সংকট তৈরি করেছে। এত বছর ধরে বিজেপি দাবি করে আসছিল যে রাম মন্দির আন্দোলন তাদের রাজনীতিকে সাধারণ নির্বাচনী হিসাব নিকাশের ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। তারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষক হিসাবে জাহির করত, কিন্তু সেই দাবি এখন এক বিরাট কালিমার নিচে ঢাকা পড়েছে। 2019 সালের অযোধ্যা রায়ে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ধ্বংসকে আইনের শাসনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে এই ধ্বংসযজ্ঞই বিজেপিকে জাতীয় ক্ষমতায় বসাতে সাহায্য করেছিল। আর এই আইনের শাসনের চরম লঙ্ঘনের জন্য নরেন্দ্র মোদী সরকার সাধী ঋতু রম্ভাকে, যিনি হিন্দুত্ববাদী আধ্যাত্মিক নেত্রী এবং বিশ্ব হিন্দু পরিষদের নারী সংগঠন দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা, সেই সাধী ঋতু রম্ভাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক দিয়েছে, যিনি 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিন স্লোগান দিয়েছিলেন, এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো। আজকে অভিযোগের তালিকা দীর্ঘ হচ্ছে। 2021 সালের জমি কেনা নিয়ে রাম মন্দির ট্রাস্ট প্রশ্নের মুখে পড়েছে। নির্ময়ী আখড়া অর্থাৎ বৈষ্ণব বৈরাগী সম্প্রদায়ের একটা প্রাচীন হিন্দু ধর্মীয় সন্ন্যাসী সংগঠন নির্মোহী আখড়া বিশ্ব হিন্দু পরিষদ তথা ভিএইচপির বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনেছে। ডিজিটাল জালিয়াতির পাশাপাশি সবচেয়ে গুরুতর অভিযোগ হলো মন্দিরের স্টাফ এবং ট্রাস্টের কর্মকর্তারা সাধারণ ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলধারার গণমাধ্যম হয়তো এই মন্দিরের দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ইতিহাস বলে বড় দুর্নীতির কেলেঙ্কারি সরকারের পতন ডেকে আনতে পারে। বফর্স কেলেঙ্কারি রাজীব গান্ধীর সরকারকে ধ্বংস করেছিল, আর কমনওয়েলথ গেমস এবং 2G স্পেকট্রাম কেলেঙ্কারি ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদের কফিন তৈরি করেছিল।
দুর্নীতি খুব দ্রুতই নৈতিক শ্রেষ্ঠত্বের অহংকার গুঁড়িয়ে দিতে পারে। বিজেপি যখন রাম মন্দিরকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দাবি করেছিল, তখন তারা পুরো দেশকে সেই বিজয়ের অংশীদার বানিয়েছিল। তাই এখন তারা বলতে পারে না যে মন্দিরের অব্যবস্থাপনার দায় অন্য কারো। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই নীরবতাই আসলে অনেক বড় রাজনৈতিক বক্তব্য। এই নীরবতাই তাদের অনেক বড় রাজনৈতিক বক্তব্য। এই ঘটনায় বিজেপির প্রতিক্রিয়া বেশ অদ্ভুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো রাম মন্দির কেলেঙ্কারি নিয়ে পুরোপুরি নীরব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি কিনা সাধারণ বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিতে এক মুহূর্ত সময় নেন না, তিনিও মুখে কুলু মেটেছেন। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরনো কায়দায় বিষয়টাকে ঘুরিয়ে দিতে ওয়াকফ বোর্ডের অনিয়ম নিয়ে বিরোধীদের মুখে ফেভিকল লেগে থাকার খোঁটা দিচ্ছেন। রাম মন্দির ট্রাস্টের দুর্নীতির সঙ্গে ওয়াকফ বোর্ডের সম্পর্ক কি? প্রশ্নই তো এটা, যে ওয়াকফ বোর্ডের সম্পর্ক কি? দৃষ্টি ঘোরানোর এই চেষ্টা কাজে আসবে না। বিশেষজ্ঞরা বলছেন দেশের মানুষের সামনে প্রশ্ন খুব সহজ, ভক্তদের দেওয়া টাকা চুরি হয়েছে কিনা, আর হয়ে থাকলে এর জন্য দায়ী কে? প্রশ্ন এটা। বিশ্ব হিন্দু পরিষদের নেতা এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের নৈতিকতার অজুহাতে পদত্যাগ কোনো সহজ পার পাওয়ার রাস্তা হতে পারে না। জবাবদিহি একদম শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছতে হবে, যাদের রাজনীতি এই রাম মন্দিরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এই তদন্ত প্রক্রিয়াও অনেক প্রশ্নের জন্ম দেয়। উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্ত দল সিট মানে এসআইটি কোনো স্বাধীন সংস্থা নয়, বরং সরকারের ঘরের লোকের মতোই কাজ করছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এফআইআর দায়ের করা হয়েছে সিটের প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর এবং ট্রাস্টের একজন সদস্যের অভিযোগের ভিত্তিতে। সাধারণ নিয়মে অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আগে এফআইআর হয়, তারপর তদন্ত হয়। এখানে উল্টো হয়েছে। কেন? এই উল্টোটা কেন হলো? এই ধরনের কোনো অভিযোগ যদি বিরোধী দল শাসিত কোনো রাজ্যে উঠত, তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি এতদিনে মানি লন্ডারিং আইনে ঝাঁপিয়ে পড়তো একেবারে। কিন্তু এখানে তদন্তের পুরো বিষয়টা রাজ্য সরকারের মেশিনারির মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বিজেপি যখন রাম মন্দিরকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দাবি করেছিল, তখন তারা পুরো দেশকে সেই বিজয়ের অংশীদার বানিয়েছিল। তাই এখন তারা এটা বলতে পারে না যে মন্দিরের অব্যবস্থাপনার দায় অন্য কারো। মোদী এবং অমিত শাহের এই নীরবতাই আসলে অনেক বড় রাজনৈতিক বক্তব্য। যদি আর্থিক দুর্নীতির এই অভিযোগ প্রমাণিত হয়, তবে বুঝতে হবে শুধু টাকা চুরি যায়নি, বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আস্থার ওপর ডাকাতি করা হয়েছে। 4 দশক ধরে বিজেপি দাবি করেছে যে হিন্দুত্ব তাদের আধ্যাত্মিক উদ্দেশ্য, অথচ আজ প্রমাণিত হলো যে তাদের এই হিন্দুত্ব ভেতর থেকে ফাঁপা। এটা কেবলই উগ্রতা, ঘৃণা আর বিভাজনের এক রাজনৈতিক হাতিয়ার। এটা স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা বা ম্যাজিক ট্রিক। রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে রাজনীতি এবং ধর্মকে উল্টে দেয়া হয়েছে। ভাষা ছিল ধর্মের, কিন্তু পদ্ধতি ছিল কঠোরভাবে রাজনৈতিক। বিশ্বাসকে বানানো হয়েছে নির্বাচনী কৌশল, আর মন্দিরকে বানানো হয়েছে ক্ষমতা দখলের হাতিয়ার। সেজন্যই রাম মন্দিরের এই দুর্নীতি এত বড় একটা ঘটনা। এটা বিজেপির আদর্শিক মূলে আঘাত করেছে। যে আন্দোলন হিন্দু ধর্মের প্রতীক হওয়ার দাবি করত, আজ তারা নিজেদের প্রচারিত ভাবমূর্তির আড়ালে এক চরম নৈতিক সংকটের মুখোমুখি। বিজেপির ক্ষমতার লোভে ধর্ম জুগিয়েছে প্রতীক, আর রাজনীতি ঘরে তুলেছে ফায়দা। ধর্মীয় আচার অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করা হলেও ধর্মের মূল বাণী কোথায় গেল? ভগবান রামের চরিত্র যে সত্য, সততা এবং মমত্ববোধের প্রতীক, বিজেপি তার নামে যে রাজনীতি করেছে সেখানে সেই মূল্যবোধগুলো পুরোপুরি অনুপস্থিত ছিল। বিজেপির কাছে এখন দেশের মানুষের একটাই অস্বস্তিকর প্রশ্ন করার আছে, রাম মন্দির আন্দোলন কি আসলেই কোনো পবিত্র মিশন ছিল, নাকি এটা ছিল কেবলই কমিশন খাওয়ার ধান্দা? দ্য প্রিন্টে লিখেছেন সাগরিকা ঘোষ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক। একদম শেষে বলি,
নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।